ঋদ্ধিশ, আইপিএল তো শুরু হয়ে গেল, এবারে কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স প্রথম ম্যাচে তো দেখলাম, কিন্তু মনে হচ্ছে যে এই টিমটা গতবার চ্যাম্পিয়ন হয়েছিল, মানে আমার তো মনে হয় না ভাই যে চ্যাম্পিয়ন। মানে আমারও মনে হচ্ছে না, এবং এটার প্রধান কারণ অরিমান আমার মনে হয় কোথাও দিয়ে টিমটার নিউক্লিয়াস ছিল, যে সেই নিউক্লিয়াসটা কী ছিল, একটা হচ্ছে অবশ্যই গৌতম গম্ভীর আমাদের কোচ ছিলেন যিনি কলকাতা নাইট রাইডার্সের, এবং সেই সঙ্গে আরেকজন অনফিল্ড যে টিমকে ধরে রাখে, অনফিল্ড গৌতম গম্ভীর তো অফ দ্য ফিল্ড, অনফিল্ড টিমকে কিন্তু ধরে রাখে ক্যাপ্টেন। যখন ক্যাপ্টেনকেই ছেড়ে দেওয়া হয়েছে, তুমি এই ক্যাপ্টেনের প্রসঙ্গটা যখন বলছো, আমার একটা কথা আগে বলতে, ঠিক আছে, তারপরে তুমি বলো, আমি তো তুমি রাগ করবে না। না 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 তুমি বলো। ঠিক আছে, এই যে মাঝে মধ্যে ক্যাপ্টেনই বদল হয়ে যাচ্ছে, একটা কনসিস্টেন্ট ক্যাপ্টেন নেই, মানে আমি যদি মানে সত্যি কথা বলতে হয়, মুম্বাই ইন্ডিয়ান্সের এক্সাম্পল দেখি যে 5-5বার কনস্ট্যান্টলি চ্যাম্পিয়ন হয়েছে, বা চেন্নাই সুপার কিংসের দেখি, যতই ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন হোক না কেন, ক্যাপ্টেন মেটেরিয়াল যিনি তিনি কিন্তু ধোনি, তো তিনি এখনো পর্যন্ত দলের মধ্যেই রয়েছে। এবং তার পাশাপাশি যদি আরসিবি দেখো, বিরাট কোহলি, হ্যাঁ আরসিবি সাফল্য নেই, এটা অনেকেই এখন বলবে, যে তুমিও বলতে পারো যে আরসিবি তো জেতে, না সেটা আরসিবি তো কিছু করতেই পারে, যেতে চাই না। ঠিক আছে, আমি যে প্রথম দুটো বলবো, হ্যাঁ, এমআই এবং সিএসকে দেখো, যে কোনো সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজের কিন্তু একটা বৈশিষ্ট্য হবে যে তারা একটা কনসিস্টেন্সি মেনটেন করবে, অ্যাটলিস্ট ক্যাপ্টেনের একেবারেই। আমরা যদি আইপিএল এর হিস্ট্রি দেখি, তাহলে সিএসকে এবং মুম্বাইয়ের পর তৃতীয় সফলতম দল হচ্ছে কেকেআর, 3টে ট্রফি। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, তোমাকে বলি, মানে কেকেআরের রেসিপিটা কি, কেকেআরের তো একটা স্পেসিফিক কোনো রেসিপি আমি খুঁজে পাচ্ছি, শুধু একটাই কমন, সেটা হলো গৌতম গম্ভীর এবং গৌতম গম্ভীর। কিন্তু গৌতম গম্ভীর কি সারা জীবন থাকবে? এটা তো হতে পারে থাকবেন না গৌতম গম্ভীর, এবং গৌতম গম্ভীর যখন ছিলেন আমরা 2বার জিতলাম, গৌতম গম্ভীর একবার এলেন কোচ হয়ে, তখন আরেকবার আমরা জিতলাম। তার আগে যদি তুমি মনে করো ক্যাপ্টেন কতবার সুইচ হয়েছে, আর এই সিজনে আমাদের ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে, যেটা নিয়ে সব থেকে বড় প্রশ্ন, আমার মনে হয় না, দেখো আমি জানি না তোমার কি মত, অজিঙ্ক্য রাহানেকে কেনা কিন্তু অপশন থেকে নেওয়া এবং তারপর তাকে ক্যাপ্টেন করে একটা পুরোপুরি অপরিকল্পিত একটা মানে ডিসিশন, এবং এইটার পেছনে কোনো ব্লুপ্রিন্ট বা কোনো প্ল্যানিং থাকতে পারে বলে আমার মনে হয় না। একদমই, মানে আমার মনে হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স যখন টিমটা করেছিল, তখন কোনোভাবেই তারা ভাবেননি যে ক্যাপ্টেন কাকে তারা অকশনে পারচেস করবে, তাই না? মানে তাই মনে হচ্ছে। এবার বাকি ভেঙ্কি মাইসোর বা শাহরুখ খান বা বাকি জুই চাওলারা কি ভেবেছেন সেটা আমি জানি না, কিন্তু হয়তো তাদের একটা অন্য চিন্তা ভাবনা ব্যাক অফ দ্য মাইন্ড চলছে, যে গতবার চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম, এইবারও চ্যাম্পিয়ন হয়ে যাব। আমি জানি না, নীতিশ রানা একেবারে, নীতিশ রানা হঠাৎ করে ক্যাপ্টেন হয়ে গেল, এবং 2023 একদম, এবং শ্রেয়াস আইয়ার যিনি জেতালেন টিমকে, কাপটা দিলেন, এবং কাপটা দেওয়ার পরে ক্যাপ্টেন হঠাৎ করে বদল, সেই ক্যাপ্টেনকে ছেড়ে দেওয়া, সেই ক্যাপ্টেনকে রিটেন না করা, কেমিস্ট্রিটা আমার কাছে কিন্তু প্রচণ্ড জল খোলা। এটা সত্যি কথা, এবং শ্রেয়াস আইয়ার কি পারফর্ম করলেন সেটা কিন্তু আমরা দেখে একদম চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল। প্রথম ম্যাচটা ভেঙ্কি মাইসোর বলো বা যার কথাই বলো, জুই চাওলার কথাই বলো, তাদের এখন কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। অ্যাটলিস্ট শ্রেয়াস আইয়ারের পারফরমেন্স দেখার পরে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি যেভাবে পারফরমেন্স করলেন, আমি একটা ছোট্ট ডেটা দিতে চাই অনির্বাণ, যেহেতু কেকেআর টিমের এই বছর কেকেআর যে টিমটা খেলাচ্ছে, তার গড় বয়স হচ্ছে হলো 29, মানে ধরে রাখতে পারো 30। একদম, মানে এটা কিন্তু আজকের টি20 মানে আমার যদি খুব ভুল না হয়, তাহলে 30 কেন, মানে 35-36 বছরের প্লেয়াররা তো রয়েছে। একদম, মানে যেখানে ভারতীয় ক্রিকেট দল চাইছে যে তারা একদম নতুনদের নিয়ে টি20 দল গড়বে, মানে যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মারা রিটায়ারমেন্ট নিয়ে নিলেন, এবং শুধু তাই নয়, রবীন্দ্র জাডেজা, এবং তার পাশাপাশি আরও ধীরে ধীরে আমরা দেখছি যে যারা বড় মাপের প্লেয়ার ছিলেন, সিনিয়র ক্রিকেটার, তারা টি20 ফরম্যাট থেকে সরে আসছে। তারপরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো আমি বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে দেখো ধোনির কথাটা তাহলে তুলতে হয়, যে মহেন্দ্র সিং ধোনি, তিনি এই বয়সে গিয়ে এখনও চেন্নাই সুপার কিংসে খেলে যাচ্ছেন, এবং অনেকে বলছেন, আমি ধোনির সঙ্গে কারোর তুলনা করতে চাই না, ধোনি হলেন দেশের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার এবং সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন। তিনি 3টে, যদিও বা এর পেছনেও একটা লজিক রয়েছে, যদিও বা সেই টিমটাকে সৌরভ গঙ্গোপাধ্যায় তৈরি করে দিয়েছিলেন 2011 সালের, মহেন্দ্র সিং ধোনি ওয়ার্ল্ড কাপ দিলেন, কিন্তু কোথাও গিয়ে তো তিনি 3টে আইসিসি ট্রফি, বড় আইসিসি ট্রফি 3টে জিতেছেন। হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা এখনো কেউ জিততে পারেন,
কিন্তু তবুও কোথাও কি কলকাতা নাইট রাইডার্সের কেমিস্ট্রিটা বোঝা কিন্তু বড় দায় হয়ে খুব যাচ্ছে। বোঝা চাপ হয়ে যাচ্ছে। এবং আমরা আরেকটা জিনিস নিয়ে মানে কেকেআর এই সিজনে ডুবতে পারে এই ধরনের আশঙ্কা বা সম্ভাবনার কথা আমরা বলছি কেন, এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। আমরা যখন এই আমাদের শো শুরু হওয়ার আগে আমরা আলোচনা করছিলাম আমি আর অনির্বাণ, তখন বেশ কয়েকটা পয়েন্ট আমরা নোট আউট করেছি, সেটা আমি আলোচনা করতে চাই। এবার প্রথমেই হলো টপ অর্ডার আমাদের কেকেআরের। একদম। আমাদের কেকেআরের টপ অর্ডারকে কুইন্টন ডিকক এবং মানে আমি আরেকটা জিনিসও দেখি, এই টপ অর্ডারের কথা তুমি বলছো, এইখানে আমি আরেকটা জিনিসও দেখছি যে কোথাও গিয়ে টপ অর্ডার বা ওপেনিং পেয়ার প্রতিটা আইপিএলে প্রতিটা গেম প্রতি চেঞ্জ হতে থাকে। একমাত্র কলকাতা নাইট রাইডার্স করে, আমি জানি না এক্সপেরিমেন্ট। আগেরবার হ্যাঁ। গৌতম গম্ভীরের দৌলতে হ্যাঁ। আমরা দেখেছিলাম ফিল সল্ট এবং হ্যাঁ, সুনীল এই কথাটা যেটা বললে ফিল সল্ট, তাকেও ছেড়ে দাও। ঠিক আছে, তাকেও ছেড়ে দিল। এবং তিনিও কিন্তু কোথাও গিয়ে ইডেনে যখন ম্যাচটা হলো ইডেন গার্ডেন্সে, তিনি কিন্তু একদম দেখিয়ে দিলেন, চোটের ওপর নুনটা হালকা করে ছড়িয়ে দিয়ে চলে হ্যাঁ, গেলেন। হ্যাঁ। এবং আরসিবি সেই ম্যাচটা মানে আমার একটা কথা হলো যে কোথাও গিয়ে বরুণ চক্রবর্তী, কোথাও গিয়ে সুনীল নারিন, কোথাও গিয়ে হর্ষিত রানা, এদের কথা বলা হচ্ছে। এবং বরুণ চক্রবর্তী মিস্ট্রি স্পিনার, সুনীল নারিনও মোটামুটি মিস্ট্রি স্পিনার, তার মিস্ট্রি ঠিক আছে, সেই মিস্ট্রি ভেদ তো হয়েই গিয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু ফিল সল্ট বা বিরাট কোহলির সামনে কেউই টিকলেন। মানে খুব অদ্ভুত লাগলো যে খুব সহজে কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে হোম ক্রাউড, হোম সাপোর্ট, ওপেনিং ম্যাচ একদম, সেই ওপেনিং ম্যাচেও কিছু করা গেল না। তো কোথাও গিয়ে কি মনে হয় যে টিমের ভেতরে একটা ভাঙন ধরে গেছে ম্যানেজমেন্টে? কি কোথাও গিয়ে ভাঙন আমি টিমের ভেতরে বলবো না, কিন্তু এই যে টিম ম্যানেজমেন্টের কথা আমি বলবো, তারা কিভাবে সিদ্ধান্ত নিয়েছেন আমি জানি না। কারণ আজকের ডে অ্যান্ড এজে এই আজকের যুগে টি-20তে যেখানে সবাই অ্যাক্টিভ প্লেয়ারদের খেলাতে চাইছে, সেখানে কেকেআর কাকে খেলাচ্ছে? আজিঙ্ক্য রাহানেকে, যিনি প্রফেশনাল বা ইন্টারন্যাশনাল সার্কিট থেকে ডিট্যাচ। তিনি লাস্ট খেলেছিলেন আইপিএল আগের বছর। তবে একটা জিনিস মানে তোমার একটা জিনিস আমি ডিফার করব। আজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন হিসাবে আমি মানলাম যে তিনি এখন ইয়াং এজে নয়, ইয়াং এজ ক্যাপ্টেন কোনো কিছু কাউকে সুযোগ দেওয়া উচিত, কলকাতা নাইট রাইডার্সকে সেভাবে চিন্তাভাবনা করা উচিত ছিল। কিন্তু ব্যাটার আজিঙ্ক্য রাহানেকে আর কিভাবে আমরা দেখো, আমরা তো সবসময় ভবিষ্যতের দিকে তাকাতে হবে। তোমার কি মনে হয় আজিঙ্ক্য রাহানেকে হঠাৎ অপশন থেকে তুলে এনে তাকে ক্যাপ্টেন করে দেওয়া এটা ভবিষ্যতের দিকে তাকানো? না, কোনোভাবেই না। একেবারেই কিন্তু পেছন দিকে হাঁটা, একেবারেই না। হ্যাঁ, পেছন দিকে হাঁটা বলতে তুমি আবার অন্য কিছু ভেবো না, অন্য কিছু আমি ভাবছি না। আমি একদম কেকেআরের পার্সপেক্টিভ থেকেই বলছি, এটা একদম পেছন দিকে হাঁটা। সেই সঙ্গে কুইন্টন ডিকক আরেকজন ওপেনারকে আমরা যাকে এনেছি, তিনি লাস্ট টি-20 খেলেছিলেন 2024 সালে, আমার যদি খুব ভুল না হয় তাহলে ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইন্ডিয়া সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ ফাইনাল টি-20 খেলেছেন, মানে আন্তর্জাতিক স্তরে টি-20 খেলেছেন সেই ম্যাচটা। মোটামুটি পেশাদারি আন্তর্জাতিক টি-20 থেকে এক বছর ধরে বাইরে। এবার আমরা কেন এরকম একজন 36 বছর, একজন 32 বছর, এই দুজন ওপেনারকে দিয়ে বা এই রকম টপ অর্ডার নিয়ে একদম, এটা কিন্তু খুব চিন্তার বিষয়। এটা একটা চিন্তার বিষয়। যদিও সুনীল নারায়ণ ওপেনে রয়েছেন, তা সত্ত্বেও আমি জানি না। এবং সেই সঙ্গে শুধু ওপেনিং নয়, তুমি মিডিল অর্ডার দেখো, তুমি মিডিল অর্ডারে ভেঙ্কটেশ আইয়ারের পরে রিঙ্কু সিং আছেন। তোমার মনে হয় অঙ্কুরিশ রঘুবংশী এখনো অতটা ভরসার জায়গা তিনি করতে পেরেছেন? মানে কোথাও গিয়ে অঙ্কুরিশ রঘুবংশীকে তুমি বলছো যে শ্রেয়াস আইয়ার বা অন্যান্য শূন্যস্থান পূরণের জায়গা সম্ভব নয় না, সেখানে আবার তরুণদের ওপরে ভরসা করছে, সেখানে তরুণদের উপর ভরসা করছে। যেখানে আমার মিডিল অর্ডারে যেখানে মানে এই চিন্তা আমার এর আগেও এসেছিল। তোমার যদি মনে থাকে শুভমান গিলের কথা, শুভমান গিলকেও এই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছে, রিটেন করে। কিন্তু শুভমান গিলকেও আমরা দেখতে পাচ্ছি যে তিনি গুজরাট টাইটান্সে যখন প্রথম গেলেন, একদম 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 মানে এখনো ভারতের টি-20 দলের অধিনায়ক। কোন ফ্র্যাঞ্চাইজি কেকেআর কাকে কাকে ছেড়েছে ভাবুন। ফিল সল্ট এই সিজনে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার ছাড়া হয়েছে, তার আগে শুভমান গিলকে ছাড়া হয়েছে, তার আগে সূর্যকুমার যাদবকে ছাড়া হয়েছে। প্রত্যেকটা এমন প্লেয়ার ছেড়েছে এই ফ্র্যাঞ্চাইজি যেগুলো হাত কামড়ানো ছাড়া পরে কোনো উপায় নেই। এইটা গেল ব্যাটিং লাইন আপের কথা। এবং টেল এন্ডে আমি দেখছি শুধু রিঙ্কু সিং এবং অ্যান্ড্রে রাসেল। তুমি ভাবো অ্যান্ড্রে রাসেল কবে চলবেন না কোনো গ্যারান্টি নেই। শুধুমাত্র মানে অ্যান্ড্রে রাসেলকে দেখে আমি সত্যি খুব অবাক হই যে কোথাও গিয়ে তার স্টেবিলিটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং ক্রিকেট বিশেষজ্ঞ যারা রয়েছে তারাও বারবার করে বলেন যে অ্যান্ড্রে রাসেল হতে পারে তিনি বিশাল দানবের মতন একটা চেহারা, কোথাও গিয়ে তিনি ভালো ব্যাটিং করেন, কোথাও গিয়ে হার্ড হিটার, কিন্তু অ্যান্ড্রে রাসেল আজ যদি আমি 14টা ম্যাচ খেলি, এখন আর বেড়ে গিয়ে 16টা ম্যাচ, রাসেল আর নারায়ণের উপর ভরসা করে আর কত? একেবারে ভাবো তো, রাসেল নারায়ণ যদি আজকে কেকেআর টিমে না থাকেন, তাহলে কেকেআর টিমের কি অবস্থা হবে? সেটাই
আর কি তাহলে এই রাসেল আর নারায়ণের উপর ভরসা করে আর কতদিন, এটা একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে আমার দিক থেকে। এবং বোলিং ডিপার্টমেন্টে বরুণ চক্রবর্তী রয়েছেন, আনরিক নরকিয়া রয়েছেন, সুনীল নারিন রয়েছেন। এই বাদে আমার মনে হয় যে 5জন তো স্ট্রাইক বোলার দরকার হয়। হর্ষিত রানা প্রচুর রান লিক করে, হর্ষিত রানা প্রচুর খরুচে মানে বোলার। ভারতীয় দলে তাহলে কিভাবে সুযোগ পেলো তুমি কি বলছো? না, তিনি ভারতীয় দলে সুযোগ পেয়েছেন, কিন্তু তুমি তার ইকোনমি রেট দেখো, প্রচন্ড খরুচে বোলার এবং স্ট্রাইক মানে তুমি বলছো যে হর্ষিত রানার জায়গায় প্রথম ম্যাচ থেকে হর্ষদীপ সিং খেললে ভালো হতো? হর্ষদীপ সিং তো আমাদের দলে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছি। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফি। আমি এখন যেটা প্রসঙ্গটা বললাম, দুঃখের বিষয় হর্ষদীপ সিংকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগই দেওয়া হলো না, কিন্তু আমার বিশ্বাস হর্ষদীপ সিং খেললে হয়তো তিনি আরো ভালো করতেন। মানে হর্ষিত রানা কোথাও গিয়ে খুব তাড়াতাড়ি ওভার হাইপ হয়ে যাচ্ছে বলে মনে হয়। হ্যাঁ, আমার মনে হয় আরও একটু সময় তার নেওয়া উচিত। এবং যেভাবে তার অবশ্যই গৌতম গম্ভীরের দৌলতে তার একটা এন্ট্রি হয়েছে ভারতীয় দলে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু গৌতম গম্ভীরের আশীর্বাদে দলে এন্ট্রি হওয়ায় বরুণ চক্রবর্তী যেটা করতে পেরেছেন, হর্ষিত রানা কিন্তু সেটা একেবারেই তাই। কিন্তু আইপিএলে কতটা নজর কাড়বে সেটা কিন্তু এখন দেখার, কারণ কোথাও গিয়ে কিন্তু আমার মনে হয় না এই মুহূর্তে। কাল একটা ভালো ইনিংস আমি দেখেছি, একেবারে যে আইপিএলের কালকে যে ম্যাচ ছিল সেই ম্যাচে আমরা কিন্তু একটা ভালো ইনিংস দেখলাম। এবং তার পাশাপাশি শ্রেয়াস আইয়ার ইনিংস, এবং তার পাশাপাশি কিন্তু দিল্লি ক্যাপিটালসেরও একটা ভালো টিম বানিয়েছে এবার দিল্লি, এবং লখনৌ কিন্তু ভালো টিম। কোথাও গিয়ে প্রতিটা ম্যাচে 250 রান এক একটা টিম করছে। একদমই তাই মানে বিশাল, মানে এই টিমগুলোর সঙ্গে যখন আমরা কম্পেয়ার করছি না কেকেআর, মানে আমি জানি না এবার কেমন পারফর্ম করবে। আমরা সবাই চাই কলকাতাবাসী হিসেবে যেন কেকেআর ভালো, মানে একটাই জিনিস যে কোথাও গিয়ে বুড়ো হারে ডুবে যেতে হবে নাকি বুড়ো হারে বাজিমাত। কারণ দেখো টি20 কিন্তু শুধু এক্সপেরিয়েন্সের খেলা নয়, টি20 তারুণ্যেরও খেলা। একদমই যে কারণে আমরা ফিটনেসটা সবথেকে বড় ব্যাপার, সবথেকে বড় ইস্যু। যে কারণে আমাদের ইন্ডিয়ান টিমে আমরা দেখতে পাচ্ছি যে শুভমান গিল বা যশস্বী জয়সওয়ালকে ব্যাক সিটে বসে এখন সঞ্জু স্যামসন বা অভিষেক শর্মাকে আমরা ইনক্লুড করেছি। সঞ্জু নিজের পারফর্মও করেছে এই আইপিএল ম্যাচে। হ্যাঁ, এক্স্যাক্টলি। শুভমান গিলের আগে এখন আমাদের ফার্স্ট চয়েস অভিষেক শর্মা, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। একদম। শুভমান গিলও তরুণ, তিনি এখন এক্সপিরিয়েন্স। তো আমরা যখন এই মেন্টালিটি নিয়ে আমাদের ন্যাশনাল টিম খেলছে টি20, সেই জায়গায় দাঁড়িয়ে আমার কেকেআরের এই মেন্টালিটি আমায় বড্ড অবাক করছে। একেবারেই তাই, মানে কোথাও গিয়ে বুড়ো হারে ভেলকি নাকি বুড়ো হারে মানে ডুবে যেতে হবে সেটা কিন্তু সময় বলবে। কারণ পারফরমেন্স জিতুক হারুক, পারফরমেন্স যেটা রয়েছে বা দলের যে বলা যায় স্টেবিলিটি, সেই স্টেবিলিটি কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু 3বার জিতেছে, চতুর্থবার তারা নাকি তারার জন্য দৌড়াচ্ছে এবং দেখার বিষয় এবং অনেক কিছু। মানে কলকাতা নাইট রাইডার্স দলের এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই, যে তারা তরুণ ক্রিকেটারদের অন্য ক্রিকেটারদের কেন নেয়নি। অনেকে, আমি সেদিনকে স্টেডিয়ামের সামনে রিপোর্টিং করছিলাম, তা একজন এসে বললেন হঠাৎ করে যে বাংলার ক্রিকেটার কেন নেয় না, কে কলকাতা নাইট রাইডার্স দলে বাংলার কোনো তরুণ ক্রিকেটার কেন নেই, যেখানে অন্যান্য জায়গা থেকে ক্রিকেটার আনা হচ্ছে, বছরের পর বছর একজন দুজনকে সুযোগ দিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জায়গায় কলকাতাবাসীদের বা বাঙালিদের বহুদিন ধরেই আক্ষেপ এবং ক্ষোভের জায়গা যে কেকেআর একটা কলকাতার টিম, কিন্তু আমাদের এখানে কলকাতার প্লেয়ারদের সেই রকম ভাবে নেওয়া হয় না। তুমি দেখবে আরসিবির খেলা হোক, এমআই এর খেলা হোক বা সিএসকে এর খেলা হোক, এবার হয়তো হায়দ্রাবাদ হলেও আমি অবাক হবো না, তুমি দেখবে কলকাতা স্টেডিয়ামে অনেক সময় কলকাতার চেয়ে সেসব দলের সাপোর্টের সংখ্যা বেড়ে যায়। আগেরবার তুমি যদি সিএসকে এর কথা মনে করো, দেখবে পুরো ইডেন গার্ডেন্স পুরো হলুদ সর্ষে ক্ষেত হয়ে গেছিল। আরসিবির ক্ষেত্রেও তাই, যে শেষ ম্যাচটা হলো সেই শেষ ম্যাচটাতেও দেখলাম। আমার মনে হয় কোথাও কি উপলব্ধি করা উচিত যে আমরা ঘরেই আমরা কেন এতটা কম সাপোর্ট পাবো, এইসব হেভিওয়েট ম্যাচে আমরা কেন এত ঘরে কম সাপোর্ট পাবো, এবং কারণটা কি, এবং একটা টিমকে একটা ফরম্যাটে বা একটা সিস্টেমে নিয়ে আসা, একদম একটা কালচারে নিয়ে আসা, যেই কালচারটা চ্যাম্পিয়ন টিমরা ক্যারি করে, এমআই যে কালচারটা ক্যারি করে, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, এরা এই বুমরা, এই স্ট্রিমলাইন বা এই টিমের নিউক্লিয়াসটা কিন্তু তারা একদমই তাই। মানে চ্যাম্পিয়ন মানে ইউ হ্যাভ টু লুক ফরওয়ার্ড, সবসময় সামনের দিকে এগিয়ে যেতে হবে। ক্যাপ্টেন্সি তারা চেঞ্জ করলেও, হার্দিক পান্ডিয়াকে দিলেও, তারা কিন্তু রোহিত শর্মাকে ছেড়ে দেয়নি। এবং সে জায়গায় দাঁড়িয়ে দেখো, এগুলো খাতায় কলমে চেঞ্জ হলেও কিন্তু কোথাও গিয়ে যে লিডারশিপ গ্রুপটা, এই লিডারশিপ গ্রুপটা কিন্তু সবসময় কাজে লাগে। তো সেই জায়গায় মহেন্দ্র সিং ধোনি হোক, রোহিত শর্মা হোক, বিরাট কোহলি হোক, সবাই হয়তো সেই প্রেশারটা সেই বড় প্লেয়ারটা নিতে পারছে না। একটা সময় তার লিডারশিপ কোয়ালিটিটা কিছুটা হলে ডাউন হয়ে গিয়েছে, তাই জন্য তার পারফরমেন্সটা যাতে ভালো হয়
সেক্ষেত্রে তাকে ক্যাপ্টেন্সি খাতায় কলমে ক্যাপ্টেন থেকে নামটা সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে এবং নেক্সট জেনারেশন তৈরি করা একেবারেই তাই। এবং তো আমাদের কিন্তু এখানে না ভবিষ্যতের কথা চিন্তা, না আমি জানি না কি করছে কে কে। মানে কলকাতা নাইট রাইডার্সের কাছে তুমি কি আবেদন করতে চাইছো? আমি আবেদন করার কিছু না, জাস্ট একটাই কথা বলার যে কোনো চ্যাম্পিয়ন টিম, আমরা আফটার অল থার্ড সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি, তো সেই হিসেবে যে কোনো একটা টিমের একটা সিস্টেম হয়, একটা কালচার হয়, একটা জেনারেশন তৈরি করার ব্যাপার হয়। তো একজন স্থায়ী ক্যাপ্টেন আমরা দেখতে চাইবো, এবং একটা আমি জানি টিম এখানে একটা মেগা অকশন হবে 3-4 বছর পর এবং টিম আবার রিশাফল হবে, কিন্তু আমি একটা স্থায়ী ক্যাপ্টেন অন্তত দেখতে চাইবো, একটা লিডারশিপ গ্রুপ দেখতে চাইবো যারা পুরো টিমটাকে পরিচালনা করবে। মানে অন্তত যারা 4-5 জন প্লেয়ার যাদেরকে রিটেইন করা হচ্ছে তারা ভবিষ্যতের জন্য যেন কলকাতা নাইট রাইডার্সকে সার্ভ করতে পারে। আমার কথা হচ্ছে যদি এই প্লেয়ারদের যারা রিটেন করা হচ্ছে তাদের মধ্যে যদি আমি ভবিষ্যৎ হিসেবে দেখছি, তাহলে আমি তাদের মধ্যে থেকে ভেঙ্কটেশ আইয়ার বা রিঙ্কু সিংকে কেন ক্যাপ্টেন করলাম? আমি কেন হঠাৎ অজিঙ্ক্য রাহানেকে এসে ক্যাপ্টেন করতে যাবো? রাহানে আদৌ পরের বছর খেলবে? রিঙ্কু সিং এর গুরুত্বও আমার মনে হয়, মানে যেই গুরুত্ব দিয়ে শুরু করেছিলেন রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সে, সেই গুরুত্বটাও কোথাও গিয়ে কিন্তু কম মনে হচ্ছে। কারণ তাকে 6 নম্বরে, আমি জানি না রিঙ্কু সিংকে কেন প্রমোট করা যাচ্ছে না ওপরে ব্যাটিং অর্ডারে, সেই জায়গায় দাঁড়িয়ে রিঙ্কু সিং তো ইনিংসই পাচ্ছেন না, বলই পাচ্ছেন না খেলার জন্য। এক্স্যাক্টলি। আর যদি ম্যানেজমেন্ট মনে করে যে এই যাদেরকে আমরা রিটেন করেছি তাদের মধ্যে কেউ ক্যাপ্টেন ম্যাটেরিয়াল নয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে কেন নয়? আপনি তাহলে একজন, আপনাকে যে ক্যাপ্টেন জেতালো আপনি তাকে রিটেন করলেন না প্রথম কথা, আর যাদের আপনি রিটেন করলেন তাদের মধ্যে আপনি একজনকে ফিউচার ক্যাপ্টেন হিসেবে প্রজেক্ট করতে পারবেন না, তাহলে হোয়ার ইজ ইউর ফিউচার প্ল্যান? একেবারেই তাই। এটা একটা ছন্ন ছড়া একেবারে এই প্রশ্ন কিন্তু থেকেই যায় ঋদ্ধি, সময় আমাদের হাতে খুব কম, এবং আমরা চাইবো যে যারা দর্শকরা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট করে জানান, এবং আমরা এই কমেন্ট নিয়ে একেবারে কেকেআরের কি হতে পারে একেবারে এই কমেন্ট নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আপনাদের কাছে আসবো, এবং সেই কমেন্টগুলো অবশ্যই পড়বো এবং পড়ে শোনাবো নাম দিয়ে, এবং অবশ্যই আইপিএল তো আমরা ফলো করব। আশা করি ঘরের টিম কলকাতা নাইট রাইডার্স তারা এই যে এই বছরের যে আইপিএল, সেই আইপিএলে ভালো করুক, একেবারে হতাশ করবে না, এবং ভালো ক্রিকেট আফটার অল আমরা দেখতে চাই। আইপিএল থেকে সুদূর ভবিষ্যতে আরও ভালো প্লেয়ার ভারতীয় দলের সাপ্লাই লাইন হয়ে উঠুক, সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।